আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা সকলেই জানো যে বাংলা শিক্ষা পোর্টালে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া রয়েছে। তো আজকে আমরা ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের জানুয়ারি মাসের যে অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে তার সলিউশন নিয়ে আলোচনা করব। দেখো এখানে তোমাদের 20 মার্কসের কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? টোটাল 20 মার্কসের কোয়েশ্চেন দেওয়া আছে। 4 ধরনের প্রশ্ন আছে। কোয়েশ্চেন নাম্বার 1-এ সঠিক উত্তর নির্বাচন করো। এখানে প্রত্যেকটি 1 মার্কসের 4টি কোয়েশ্চেন আছে এবং এগুলি এমসিকিউ কোয়েশ্চেন। সেকেন্ড ওয়ান হচ্ছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। এখানেও 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1। বাক্যগুলোর সঠিক কি ভুল সেটা আমাদের দেখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 3 সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 2। এবং কোয়েশ্চেন নাম্বার 4 এখানে 2টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 3। তাহলে এসো আমরা একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি। দেখো প্রথম প্রশ্নটা কি বলা আছে, একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন একই থাকে, কমে, বাড়ে, প্রথমে বাড়ে পরে কমে। আচ্ছা, আমরা ওজন বলতে কি বুঝি? ধরো একটা লোহার বল আছে, বলটির ভর হচ্ছে m। ওজন বলতে কি বুঝি? বলটিকে, লোহার বলটিকে পৃথিবী যে বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করবে সেটাই হলো বলের ওজন, তাই তো? অর্থাৎ এটার মান কি হবে? mg। এটাই হবে ওজন, বলটির ওজন বা বায়ুতে ওজন বলতে পারি। এটা, এই ওজনটা কোথায়? বায়ুতে, ঠিক আছে? ধরো ডাব্লিউ হচ্ছে বায়ুতে ওজন। এইবারে তুমি যখন বলটিকে জলে নিমজ্জিত করবে, ধরো একটা পাত্র রয়েছে, এই পাত্রে কিছু পরিমাণ জল রয়েছে। এবারে তুমি কি করলে? বলটিকে জলে নিমজ্জিত করবে। এর ফলে কি হবে? এখন বলটা কিছু পরিমাণ জলকে অপসারিত করবে এবং এই অপসারিত জল বলটির ওপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। এই ঊর্ধ্বমুখী বলকে কি বলা হয়? প্লবতা বলা হয়, ঠিক আছে? এবং এই বলের মান কি? এই বলটি যে পরিমাণ জলকে অপসারিত করলো তার যে ওজন, তার মানের সমান হয় এই প্লবতা বল, ঠিক আছে? এবার বলের যা ওজন সেটা তো সবসময় নিচের দিকে ক্রিয়াশীল, সেটা নিচের দিকেই কাজ করবে। কিন্তু এই উপরের দিকে প্লবতা বল ক্রিয়ারত থাকার ফলে বলটির ওজনের আপাত হ্রাস ঘটবে, ঠিক আছে? তাহলে কোনো বলকে যখন আমি জলে নিমজ্জিত করব তখন সেই বলের আপাত ওজন কত হবে? mg বা বস্তুর বায়ুতে ওজন মাইনাস প্লবতা বল, ঠিক আছে? এই প্লবতা বলের জন্য তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কোনো বলের ওজন, বল কেন, যে কোনো বস্তুর ওজনই হ্রাস পাবে, ঠিক আছে? তাহলে আমাদের উত্তরটা কি হবে? একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন কমে যাবে, ঠিক আছে? সবাই আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের কিন্তু এই এক্সপ্লেনেশনগুলো দরকার নেই, এটা তোমাদের আমি বোঝানোর জন্য বললাম। এবার এসো দ্বিতীয় প্রশ্ন। এখানে কি বলা আছে? বস্তুর ওপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক তা হলো কার্যের হারের সঙ্গে, খ ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে, গ ক্ষমতার হারের সঙ্গে, ঘ বস্তুটির গতিবেগের সঙ্গে। আচ্ছা, এটা কি হবে? আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তাই তো? আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়েছি। সেই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি দেখেছি? যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। সুতরাং এই খ অপশনটা হবে, ঠিক আছে? বোঝা গেল? এবার চলে এসো থার্ড কোয়েশ্চেন। এখানে কি বলা হয়েছে? নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে বেশি। খ ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী। গ ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে কম। ঘ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি সম্পর্কযুক্ত নয়। এবার দেখো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কি জেনেছি?
ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান এবং বিপরীতমুখী, তাহলে খ হবে সঠিক। ঠিক আছে, বোঝা গেল। এবার চতুর্থ প্রশ্নটা দেখো, নির্দিষ্ট পরিমাণ, এটা বল হবে, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, সবাই একটু এটা এটা বলের হবে। নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হলো ক্ষেত্রফলের সমানুপাতিক, বলের সমানুপাতিক, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, ক্ষমতার ব্যস্তানুপাতিক। আচ্ছা, আমরা দেখি চাপ মানে কি। আমরা কি শিখেছি? কোনো বস্তুর ওপর প্রযুক্ত একক ক্ষেত্রফলে যে প্রযুক্ত বল, সে তাকেই চাপ বলে। তাহলে আমরা কি করব, বল বাই ক্ষেত্রফল, সেটাই হবে চাপ, তাই তো? তাহলে এইখানে আমাদের কি বলেছে, নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে অর্থাৎ P ইকুয়ালস টু এফ বাই এ আমরা দেখলাম। তাহলে এফ যখন নির্দিষ্ট, এফ যখন ফিক্সড, তখন কি হবে দেখো, চাপ আমরা কি দেখতে পাচ্ছি, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে এবং ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে। এই জন্য দেখবে, তুমি ধরো একটা পেন্সিলের মোটা যে অংশটা, সেটা দিয়ে হাতে যদি প্রেস করো তাহলে লাগবে না, কিন্তু পেন্সিলের যে শীষ, সেটা দিয়ে হাতে প্রেস করো, দেখবে লাগবে। ঠিক আছে, কারণ পেন্সিলের শীষের ক্ষেত্রফলটা কম, ক্ষেত্রফল কম হলে একই বল প্রয়োগ করলেও সেক্ষেত্রে চাপ বেশি হবে। ঠিক আছে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে সঠিক অপশন হবে খ। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। তাহলে প্রথম কোয়েশ্চেনটা কি হবে, প্রথমটা কি বলেছে, কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়। আচ্ছা, কোনো গতিশীল বিরুদ্ধে বল প্রয়োগ করা মানে কি, ধরো একটা বস্তু রয়েছে, বস্তুটা এই দিকে গতিশীল, ঠিক আছে, এইবার তুমি তার উল্টো দিক থেকে বল প্রয়োগ করছো, গতির বিরুদ্ধে বল প্রয়োগ করছো। তাহলে গতির বিরুদ্ধে যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে, বস্তুটা আস্তে আস্তে থেমে যাবে বা তার গতিবেগ আস্তে আস্তে হ্রাস পাবে। সুতরাং এই যে এই উক্তিটা দেয়া আছে, কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়, এটা সঠিক নয়, এটা মিথ্যে। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে, সিজিএস পদ্ধতিতে বলের একক নিউটন। আচ্ছা, আমরা কি জানি, সিজিএস পদ্ধতিতে বলের একক কি, ডাইন, তাই তো? আর এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, আমরা পড়েছি। তাহলে এটা কি হবে, সিজিএস পদ্ধতিতে বলের একক নিউটন, এটা মিথ্যে, এটা সঠিক নয়। এর পরের কোয়েশ্চেন দেখো, তরলের চাপ ঘনত্বের উপর নির্ভরশীল। আমরা কি দেখেছিলাম, কোনো তরলের মধ্যে কোনো নির্দিষ্ট বিন্দুতে তরলের চাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো তরলের উপরিপৃষ্ঠ থেকে তরলের গভীরতার সাথে নির্ভর করে, তারপরে ঘনত্বের সাথে নির্ভর করে এবং অভিকর্ষজ ত্বরণের সাথে নির্ভর করে, অর্থাৎ এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। সুতরাং তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল, এই উক্তিটি সত্য। এর পরের কোয়েশ্চেন কি, পারদ জলের চেয়ে বেশি প্লবতা বল সৃষ্টি করে। ঠিক আছে, এইটা দেখো একটু বোঝার আছে। ধরো একটা পাত্রে জল রাখা হচ্ছে, আর একটা পাত্র নেওয়া হয়েছে, তাতে পারদ রাখা আছে। এটাতে পারদ আছে। আচ্ছা, ধরো জলের ঘনত্ব হচ্ছে DW আর পারদের ঘনত্ব হচ্ছে DHG। এবার আমরা কি জানি, পারদের ঘনত্ব
জলের ঘনত্বের থেকে কি বেশি, অনেক বেশি ঘন, অনেক ভারী পারদ। ঠিক আছে, এইবার প্লবতা কখন হয়? যখন আমরা অন্য কোনো বস্তুকে কোনো তরলে নিমজ্জিত করি। ধরো একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, এই বস্তুকে আমি প্রথমে জলে নিমজ্জিত করছি। তাহলে এই বস্তুটার তার সম আয়তন জলকে অপসারিত করবে, অর্থাৎ এর বস্তুটার আয়তন যদি ভি হয়, তাহলে অপসারিত তরলের ওজন কত হবে? আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করো, সেটা হবে ভর। ভরকে জি এর সাথে গুণ করলে ওজন পাবো। অর্থাৎ এক্ষেত্রে অপসারিত তরলের ওজন বা প্লবতা বল কি হবে? প্লবতা বল এক্ষেত্রে হবে ভি ডিডাব্লিউ ইন্টু জি, যেখানে ভি হচ্ছে এই বলের আয়তন, ডিডাব্লিউ হচ্ছে ঘনত্ব, আর জি হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, ওজন এইভাবেই হয়। ওজন কিভাবে হয়? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এটাই হলো ওজন। এবার ভর কি করে পাবে? ভর হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব। ঠিক আছে, তাহলে জলে নিমজ্জিত করলে প্লবতার মান কি হচ্ছে? ভি ডিডাব্লিউ ইন্টু জি। একইভাবে যদি আমি পারদে নিমজ্জিত করি, তাহলে প্লবতার মান কি হবে? এক্ষেত্রে প্লবতার মান হবে ভি ডি এইচ জি ইন্টু জি। ঠিক আছে, এবারে দেখো বস্তুর আয়তন তো দুটো ক্ষেত্রেই সমান। এখানেও একই বস্তুকে নিমজ্জিত করেছি, তাহলে এখানেও আয়তন আর এখানকার আয়তন সেম, অভিকর্ষজ ত্বরণও সেম। তাহলে যার ঘনত্ব বেশি তার প্লবতা বেশি। তাহলে কার ঘনত্ব বেশি? যেহেতু পারদের ঘনত্ব বেশি, তাই পারদের প্লবতা বেশি হবে। তাহলে পারদ জলের চেয়ে বেশি প্লবতা বল সৃষ্টি করতে পারবে, এটাও সত্য। ঠিক আছে, এবারে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো এখানে প্রথম প্রশ্নটা কি আছে? বল কাকে বলে ব্যাখ্যা করো। এটা আমরা কি জানি? আমরা প্রথম গতিসূত্র থেকে দেখেছি। আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে দেখেছি যে বাহ্যিক প্রভাব ছাড়া স্থির বস্তুকে আমরা গতিশীল করতে পারি না, এবং গতিশীল বস্তুকে আমরা থামাতে পারি না। ধরো একটা ঘরের মধ্যে খাট আছে, আমরা যতক্ষণ না সরাবো খাটটাকে, খাটের জায়গায় স্থির থাকবে। আমাকে খাটটাকে সরাতে হলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আবার একটা বস্তু চলছে, এবার সেই বস্তুটাকে থামানোর জন্য অবশ্যই বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। অনেক সময় বলকে গড়িয়ে দিলে সেটা থেমে যায়। কেন থেমে যায়? ঘর্ষণ বল কাজ করে সেই জন্য। ঠিক আছে, তাহলে এই যে বাইরে থেকে যেটা প্রয়োগ করতে হচ্ছে, যার ফলে বস্তুর গতির অবস্থার পরিবর্তন হচ্ছে, সেটাকেই বল বলে। সুতরাং বলের সংজ্ঞা দেখো, বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তু স্থিরাবস্থা অথবা গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় গতির অবস্থাকে পরিবর্তন করা বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকেই বল বলা হয়। সেটা একটা প্রভাব। বলের মান এবং অভিমুখ দুই থাকায় বল হচ্ছে ভেক্টর রাশি। এই ভেক্টর রাশি, এই জায়গাটা তোমরা সংজ্ঞায় দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। প্রশ্নটা এসো 3.2 কোয়েশ্চেন নাম্বার। আর্কিমিডিসের সূত্রটি উল্লেখ করো। দেখো আর্কিমিডিসের সূত্রে কি বলা হয়েছে? কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে, এবং বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান হয়। তাহলে এটাই আর্কিমিডিসের সূত্র হয়ে গেল। এবার কোয়েশ্চেন নাম্বার 3.3 দেখো, এখানে কি বলা হয়েছে? একটা ফাঁপা প্লাস্টিকের বল কেন জলে ভাসে তা ব্যাখ্যা করো। তাহলে দেখো এটা কি হবে? দেখো ধরো একটা পাত্র রয়েছে, এই পাত্রে কিছু পরিমাণ তরল রয়েছে, ধরো জল রয়েছে। এবার তুমি এর মধ্যে একটা বলকে রেখেছো, প্লাস্টিকের বলকে রেখেছো। তাহলে দেখা যাবে প্লাস্টিকের বলটা কিন্তু জলের উপর ভাসছে। কেন মনে হয়? লোহার বলকে দিলে লোহার বল ডুবে যেত, প্লাস্টিকের বল হলে জলে ভাসে। কেন হয়? প্লাস্টিকের বলের যে ওজন mg, সেটা কি করে? নিচের দিকে কাজ করে। ঠিক আছে, এবার এই প্লাস্টিকের বলের ওপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে এই জল, বা প্লবতা বল।
সেই প্লবতা বলের মান কি হয়, অনেকটা বেশি হয়। ঠিক আছে, প্লবতা বলের মান বলের ওজনের থেকে বেশি হয়, সেজন্য তোমার প্লাস্টিকের বল জলে ভাসে। দেখো তাহলে উত্তরটা কি হবে। দেখো উত্তরটা কি বলা আছে। দেখো কি বলা আছে, কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটির ওজন নিচের দিকে কাজ করে এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বা প্লবতা উপরের দিকে কাজ করে। এখন একটা ফাঁপা প্লাস্টিকের বল জলে ভাসে, কারণ এক্ষেত্রে ফাঁপা প্লাস্টিক বলের ওজন, হ্যাঁ, সেটা যা নিচের দিকে কাজ করে তার মান বলটি দ্বারা অপসারিত জলের ওজন বা ঊর্ধ্বমুখী প্লবতার থেকে কম হয়, তাই বলটি জলে ভাসে, যেটা আমি তোমাদের এর আগেই বললাম। যে এই যে যখন এখানে আমি জলে রেখেছি, জলে একটা প্লাস্টিকের বলকে দিলে কি হয়, প্লবতা বলের মান ওজনের থেকে বেশি হয়, ফলে বলটি জলে ভাসে। ঠিক আছে, এবার আমরা চলে আসি 4 নম্বর কোয়েশ্চেনে। 4.1 এখানে কি বলা আছে, স্থির প্রবাহী পদার্থের কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন 3টি বিষয়ের উপর নির্ভরশীল এবং কেন। দেখো উত্তরটা কি দেওয়া আছে, স্থির প্রবাহী পদার্থে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, প্রথমটা কি, প্রথমটা হলো প্রবাহীর মুক্ততল থেকে ওই বিন্দুর গভীরতা, দ্বিতীয়টা কি প্রবাহীর ঘনত্ব, এবং তৃতীয়টা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই 3টি বিষয়ের উপর নির্ভর করে। এবং কেন করে, কারণ দেখা গেছে মুক্ত পৃষ্ঠ থেকে কোনো বিন্দুর গভীরতা যত বৃদ্ধি পায় প্রবাহীর চাপ বৃদ্ধি পায়, এবং গভীরতা হ্রাস পেলে চাপ কমে। তার ফলে একটা নির্দিষ্ট জায়গায় কোনো নির্দিষ্ট ঘনত্বের পরিবাহী যদি নেওয়া হয়, তাহলে প্রবাহীর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ গভীরতার সাথে সমানুপাতিক হবে। ধরো একটা পাত্র নেওয়া হয়েছে, একটা সিলিন্ডার নেওয়া হলো, এর মধ্যে ধরো একটা প্রবাহী নেওয়া হলো। এবার প্রবাহীর উপরিতল থেকে ধরো এই বিন্দুতে H1 গভীরতায় চাপের যা মান হবে তার থেকে আরো একটু গভীরে H2 গভীরতায় চাপের মান কিন্তু আরো বেশি হবে। অর্থাৎ H2 গভীরতায় চাপের মান বেশি, যেহেতু H2 গভীরতা বেশি। অর্থাৎ একই জায়গায় একই পরিবাহিতে আমরা কি দেখতে পাচ্ছি, প্রবাহীর গভীরতা, প্রবাহীর চাপ গভীরতার সাথে বৃদ্ধি পাচ্ছে, গভীরতার সাথে সমানুপাতিক হচ্ছে। আচ্ছা, এর পরেরটা দেখো, প্রবাহী চাপ প্রবাহীর ঘনত্বের উপর নির্ভর করে। দেখো এখানে একটা পাত্র রয়েছে, আমি আর একটা পাত্র নিচ্ছি, সেই পাত্রে আমি আর একটা প্রবাহীকে কনসিডার করব। ঠিক আছে, দুটো আলাদা প্রবাহী। এবার কি দেখা যাবে, এবার দেখা যাবে যে যেহেতু তরল দুটোর ঘনত্ব আলাদা, তাই তুমি সেম গভীরতায় গেলে, সেম গভীরতায় গেলে, এইখান থেকে এটা H1 গভীরতায় গেলে, তারপর H2 গভীরতায় গেলে, দেখা যাবে এই H1 গভীরতায় তোমার যে চাপের রাশিমালা, সেটা যে প্রবাহীর ঘনত্ব বেশি তার চাপ বেশি হবে। ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট গভীরতায় বিভিন্ন প্রবাহী দ্বারা প্রযুক্ত চাপ ওই বিন্দুতে তরলের ঘনত্বের সমানুপাতিক হয়। তরলের ঘনত্ব বেশি হলে চাপ বেশি হবে, ঘনত্ব কম হলে চাপ কম হবে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 3, সেখানে কি বলা আছে, যে অভিকর্ষজ ত্বরণের মান যদি পরিবর্তিত হয় তাহলে নির্দিষ্ট প্রবাহীর অভ্যন্তরস্থ কোনো নির্দিষ্ট বিন্দুতে চাপ পরিবর্তিত হয়। ঠিক আছে, মানে কি, আমরা তো দেখেছি চাপে কোনো নির্দিষ্ট বিন্দুতে চাপের রাশিমালা কি, P = H × ρ × G। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখলাম গভীরতার সাথে সমানুপাতিক, ঘনত্বের সাথে সমানুপাতিক, এবার অভিকর্ষজ ত্বরণের সাথে। আচ্ছা, এইটা কি হয় দেখো, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ এর মান সব থেকে বেশি হয়, এবং যত তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠবে অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ কিন্তু একটা ফিক্সড কোয়ান্টিটি নয়, এর মান পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন যদি হয় তাহলে দেখা যায় যে সেই জায়গার চাপও তোমার অভিকর্ষজ ত্বরণের সাথে সাথে পরিবর্তিত হয়। অভিকর্ষজ ত্বরণ যদি বাড়ে, অভিকর্ষজ ত্বরণ যদি কমে, কমবে।
অর্থাৎ সমানুপাতিক হয়। ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক এবং ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। ফলে নির্দিষ্ট পরিবাহীর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে কমতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। এখানে কি বলা হয়েছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো এবং কিভাবে বল পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো। দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলেছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বাহ্যিক অপ্রতমিত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। এখানে অপ্রতমিত বলটা একটু বলি, প্রযুক্ত বাহ্যিক বলের সমানুপাতিক লিখলেও কোনো অসুবিধে নেই, কিন্তু অপ্রতমিত বলটার মানে কি, ধরো একটা বস্তু রয়েছে, এই বস্তুর ওপর এই দিক থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, এই দিক থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এইবার যে বলটার মান বেশি বস্তুটা সেই দিকে সরবে, ধরো F1 আর F2। যদি F1 F2 থেকে বড় হয় তাহলে বস্তুটা এই দিকেই গতিশীল হবে, F1 বলের দিকে। অর্থাৎ এই অপ্রতমিত বলের মান কত হলো, F1 মাইনাস F2। সবসময় তো কোনো বস্তুর উপর একটাই বল কাজ করবে তা তো নয়, একের বেশি বলও কাজ করতে পারে, তাই তো? তাহলে যে বলটার মান মানে ওর ওপর যে নেট ফোর্স কাজ করবে, যে পরিমাণ নেট ফোর্স কাজ করবে সেই বলের সমানুপাতিক হবে। ঠিক আছে, বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক অপ্রতিমিত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। দেখো, ভর এদিকে প্রযুক্ত হচ্ছে, ভরবেগও তাহলে বেগও এদিকেই পরিবর্তিত হবে, বস্তু এদিকে গতিশীল হবে। তাহলে ভরবেগ মানে কি, বস্তুর ভর ইন্টু বেগ, সেটাকেই ভরবেগ বলে, তাহলে ভরবেগের পরিবর্তনও সেদিকেই হবে। ঠিক আছে, তোমাদের এইগুলো কিন্তু লিখতে হবে না, তোমরা খালি এই স্টেটমেন্টটাই দেবে, আমি বোঝানোর জন্য বললাম। এবার বলছে যে কিভাবে বল পরিমাপ করা যায় নিউটনের গতিসূত্র থেকে, সেটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে মনে করি এম ভরের একটা বস্তু রয়েছে, মনে করি এম ভরের একটা বস্তু রয়েছে, প্রাথমিক বেগ, বস্তুটার প্রাথমিক বেগ ইউ বেগে গতিশীল এবং বস্তুটির ওপর প্রযুক্ত বল এফ। এই বল প্রয়োগ করার ফলে বস্তুটার অন্তিম বেগ কত হলো, অন্তিম বেগ ভি। ঠিক আছে, এবং এই বেগ পরিবর্তনটা কত সময় ধরে হলো, টি সেকেন্ড। টি সেকেন্ড সময়ে বস্তুটার বেগের পরিবর্তন ইউ থেকে ভি হলো। ঠিক আছে, তাহলে প্রাথমিক ভরবেগ কত, এম ইন্টু ইউ, আর অন্তিম ভরবেগ কত, এম ইন্টু ভি। ঠিক আছে, এবার ভরবেগের পরিবর্তন কত, এম ভি মাইনাস এম ইউ, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, তাহলে ভরবেগ পরিবর্তনের হার কত, এম ভি মাইনাস এম ইউ বাই টি। হার মানে কি, তাকে সময় দিয়ে ভাগ করলে, টি সময়ে তো এই ভরবেগটা পরিবর্তন হচ্ছে, এই টি সময়ে ভরবেগ পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন। তাহলে একক সময়ে যে ভরবেগের পরিবর্তন সেটাকেই বলা হয় ভরবেগ পরিবর্তনের হার। তাহলে সেটা কি এম ভি মাইনাস এম ইউ বাই টি, তার মানে এম যদি আমি কমন নিই তাহলে সেটা কি হবে, ভি মাইনাস ইউ বাই টি। এবার দেখো, এই ভি মাইনাস ইউটা কি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, অর্থাৎ বেগের পরিবর্তন, আর এটা কি সময়। তাহলে এই বেগের পরিবর্তন বাই সময় বা সময়ের সাথে বেগ পরিবর্তন বা বেগ পরিবর্তনের হার, তাকে আমরা কি বলি,
তাকে আমরা বলি ত্বরণ। তাহলে ধরো বস্তুর ত্বরণ হচ্ছে এ, যেখানে এ ইকুয়ালস টু বস্তুর ত্বরণ, সেটা কি বেগ পরিবর্তনের হার ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এবার দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা কি জানি। প্রযুক্ত বল ভরবেগ পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে আমরা এখানে কি পেলাম, প্রযুক্ত বল হচ্ছে এফ, তাহলে সেটা কার সমানুপাতিক, যদি প্রযুক্ত বল এফ হয় তাহলে ভরবেগের পরিবর্তন এখানে এম এ পেলাম, তাহলে এফ প্রপোর্শনাল টু এম এ, তাহলে এফ ইকুয়ালস টু কে ইন্টু এম এ, যেখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন বলের একক এমনভাবে স্থির করা হয় বা পছন্দ করা হয় যাতে m ইকুয়ালস টু 1 হলে, m ইকুয়ালস টু 1, a ইকুয়ালস টু 1 হলে k ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, অর্থাৎ একক বল হলো এমন একটা বল যা একক ভরের বস্তুর ওপর ক্রিয়া করলে একক ত্বরণ সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে আমরা k ইজিক্যাল টু 1 এখানে বসিয়ে দিলে কি পাবো, f ইকুয়ালস টু এম এ, অর্থাৎ প্রযুক্ত বল ইকুয়ালস টু বস্তুর ভর গুণ বস্তুর ত্বরণ। তাহলে এটাই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, এবং আমরা এই গতিসূত্রের সাহায্যে এইভাবে বলের পরিমাপ করতে পারি। অর্থাৎ কোনো বস্তুর ভর এবং তার ত্বরণ যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বল পরিমাপ করতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি অ্যাক্টিভিটি টাস্কের যে উত্তরগুলো আলোচনা করা হলো তোমরা সব বুঝতে পেরেছো। এরপরও যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে জানাবে।